কেমন আছো তোমরা ডিগ্রি তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা? নিশ্চয়ই ভালো আছো। আমরা আজকের ক্লাসে রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে কথা বলবো। আজকের ক্লাসকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে আমরা নতুন কিছু টেকনিক শিখব। এই সেকশনটার নাম হচ্ছে লেটস লার্ন সাম টেকনিক্স। আর দ্বিতীয় অংশে হোমওয়ার্ক আছে। এই হচ্ছে আমাদের প্রথম সেকশন। আমরা যখন কথা বলি তখন ভার্বের বিভিন্ন রকম রূপ আমরা ব্যবহার করি। কখনো ফিউচারের সেন্স বোঝাই, কখনো আমরা সম্ভাবনা বোঝাই, কখনো অতীতের কথা বলি। তো কোন জায়গায় কোনটা বসবে সেগুলোর কিন্তু কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলো জানলে আমরা ইংরেজির রাইট ফর্ম অফ ভার্বসগুলো সঠিকভাবে সঠিক জায়গায় বসাতে পারবো। তাহলে আসো শুরু করি। রাইট ফর্ম অফ ভার্বস সলভ করার সময় কয়েকটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট মাথায় রাখতে হয়। যেমন কনটেক্সট, অর্থাৎ অতীতে নাকি বর্তমানে নাকি ভবিষ্যতে কোন সময়ে জিনিসটা হচ্ছে বা কোথায় হচ্ছে, এই ব্যাপারটা বুঝলে ভার্বের রাইট ফর্মটা সিলেক্ট করতে সুবিধা হয়। টাইম ওয়ার্ডস, কিছু সময় নির্দেশক শব্দ থাকে যে শব্দগুলো লক্ষ্য করে দেখলে আমরা কোন টেন্স ব্যবহার করব সেটা বুঝতে পারি। পার্সন, পার্সনের উপরে অনেক সময় ভার্বের রূপটা কি আমরা সিলেক্ট করব সেটা আমরা বুঝতে পারি। নাম্বারও একইভাবে আমাদেরকে সাহায্য করে বুঝতে যে ভার্বের কোন রূপটা আমরা সিলেক্ট করব, কোন অক্সিলিয়ারি ভার্বটা সিলেক্ট করব। আচ্ছা, এখানে আমরা কয়েকটা উদাহরণ দেখব, যেগুলো দেখলে আশা করি আমরা একটা ধারণা পাবো টাইম ওয়ার্ড কি সেই ব্যাপারটা সম্পর্কে। সেন্টেন্সগুলো পড়ে নিই। I attend this class every day. I'm attending the class right now. 3 নম্বর, I have already attended the class. 4 নম্বর, I have been attending the class for 1 hour. আচ্ছা, দেখো এই চারটা সেন্টেন্সেই হলুদ হাইলাইট করা আছে কয়েকটা শব্দ, যেমন এভরিডে, রাইট নাও, অলরেডি, ফর 1 hour। এই শব্দগুলোর প্রত্যেকটার মধ্যে মিল হচ্ছে প্রত্যেকটা সময় প্রত্যেকটা শব্দ তোমাকে সময় নির্দেশ করে বোঝাচ্ছে। তার মানে আমাদের এই সেন্টেন্সের টাইম ওয়ার্ড হচ্ছে এই চারটা: এভরিডে, রাইট নাও, অলরেডি, ফর 1 hour। এই চারটা সেন্টেন্সে চারটা টাইম ওয়ার্ড। দেখে নেই এই এভরিডে শব্দটা দিয়ে কি বোঝাচ্ছে। আই অ্যাটেন্ড দিস ক্লাস এভরিডে মানে হচ্ছে আমি প্রতিদিন এই ক্লাস অ্যাটেন্ড করি বা আমি প্রতিদিন এই ক্লাসে উপস্থিত থাকি। এটা দিয়ে একটা অভ্যাস বোঝাচ্ছে বা রুটিন বোঝাচ্ছে। যখন আমরা কোনো অভ্যাসের কথা বলি, যেমন প্রতিদিন সকালে সূর্য ওঠে, প্রতিদিন সন্ধ্যায় সূর্য অস্ত যায়, এই শব্দগুলো দিয়ে আমরা কিন্তু অভ্যাস প্রকাশ করছি, মানে একটা রুটিনের মতো প্রতিদিন যে জিনিসটা হয়, একটা রীতি। দ্বিতীয় সেন্টেন্সটা কিন্তু অভ্যাস প্রকাশ করছে না। দেখো দ্বিতীয় সেন্টেন্সটা বলছে আই এম অ্যাটেন্ডিং দ্য ক্লাস রাইট নাও। আমি এই ক্লাসটা এই মুহূর্তে অ্যাটেন্ড করছি, তার মানে হ্যাপেনিং, এই মুহূর্তে জিনিসটা হচ্ছে, এই মুহূর্তে ঘটছে, এই মুহূর্তে চলছে। দুটোর মধ্যে পার্থক্য আছে। একটা দিয়ে তুমি প্রতিদিন এই ক্লাসটা অ্যাটেন্ড করো সেটা বোঝাচ্ছ, আর একটাতে এই মুহূর্তে তুমি ক্লাসটা অ্যাটেন্ড করছো সেটা বোঝাচ্ছে। আরেকটা কি, ধরো এই ক্লাসটা শেষ হয়ে গেল, তুমি অ্যাটেন্ড করা শেষ, এরপরে তোমাকে কেউ জিজ্ঞেস করলো যে আচ্ছা তুমি কি ইংরেজি ক্লাস করেছো, তুমি তখন বললে যে আমি মাত্রই ইংরেজি ক্লাসটা অ্যাটেন্ড করেছি। আই হ্যাভ অলরেডি অ্যাটেন্ডেড দ্য ক্লাস। মাত্রই না, মাত্র বললে ভুল হবে, আমরা বলবো যে আই হ্যাভ অলরেডি অ্যাটেন্ডেড দ্য ক্লাস, মানে আমি ইতোমধ্যেই ক্লাসটা করেছি, তার মানে মাত্র শেষ হয়েছে বা করা হয়ে গেছে, মানে জিনিসটা রেশ এখনো রয়ে গেছে। সো এইটা আমরা করেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এরপরে আই হ্যাভ বিন অ্যাটেন্ডিং দ্য ক্লাস ফর 1 hour। এখানে দেখো 1 ঘন্টা ধরে আমি ক্লাসটা করছি। যখন এরকম কোনো একটা সময়, মানে শুরুর মুহূর্ত বলা থাকে বা সময়সীমা দেয়া থাকে, এই ধরনের নির্দেশ করা কোনো শব্দ যদি থাকে,
তখন আমরা সেটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করি। এটা নিয়ম আছে। হ্যাবিট থাকলে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করি, কোনো কিছু চলছে বোঝালে আমরা কন্টিনিউয়াস টেন্সে করি, মাত্রই শেষ হয়ে গেছে এটা বোঝালে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করি, আর যদি এরকম কোনো একটা সময় দেয়া থাকে শেষে তাহলে সেটাকে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করি। এবং এই মুহূর্তে চলছে ঘটনাটা, এটা যদি বোঝায় তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করি। যদি বোঝায় যে অনেক আগে চলছিল, অতীতে চলছিল, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করব। সেটা অবশ্য আমরা পরে দেখবো। আমরা আপাতত প্রেজেন্টেই থাকি। আমরা যে 4টা সেন্টেন্স দেখেছি 4টাই আমরা প্রেজেন্টের মধ্যে দেখেছি, ঠিক আছে? আমরা একটু ডিটেইলে যাব। দেখো, এইগুলো হচ্ছে টাইম ওয়ার্ডস, যেটা তোমার জন্য সবকিছু খুব ইজি করে দেবে। যদি এই টাইম ওয়ার্ডসগুলো তুমি একটু কষ্ট করে জাস্ট মুখস্থ রাখো, তাহলে তুমি জানবে যে এই টাইম ওয়ার্ডসগুলো থাকলে একটা পার্টিকুলার টেন্স আমরা ব্যবহার করব। আগে টাইম ওয়ার্ডসগুলোর মানে আমরা দেখিনি। মানে যদি তুমি একটু শুনে নিতে পারো এখন, তাহলে কিন্তু মনে রাখতে কষ্ট হবে না, আর অন্ধের মতো মুখস্থ করতে হবে না। ডেইলি মানে প্রতিদিন, অলওয়েজ সবসময়, এভরিডে মানে প্রতিদিন, এভরি নাইট মানে প্রতি রাত, এভরি উইক মানে প্রতি সপ্তাহ, এভরি মান্থ মানে প্রতি মাস, এভরি ইয়ার মানে প্রতি বছর, ফ্রিকুয়েন্টলি মানে প্রায়, অকেশনালি কখনো সখনো, রেগুলারলি নিয়মিতভাবে, নর্মালি সাধারণত, ইউজুয়ালি সাধারণত, নর্মালি মানে অ্যাকচুয়ালি নর্মালি স্বাভাবিকভাবে, ইউজুয়ালি সাধারণত, সামটাইমস মাঝে মাঝে, অফেন মাঝে মাঝে। আচ্ছা, এই শব্দগুলো দিয়ে কি বোঝাচ্ছে? অভ্যাস না? প্রতিদিনই একটা কিছু ঘটে বা সাধারণত একটা কিছু ঘটে। প্রতি রাতে আমরা ঘুমাতে যাই, এটা আমাদের অভ্যাস। প্রতি সপ্তাহে আমরা কয়েকটি ইংরেজি ক্লাস করি, এটা আমাদের অভ্যাস। প্রতি মাসে আমরা কয়েকবার কলেজের ফেসবুক পেজে ঢুকি, এটা আমাদের অভ্যাস। প্রতি বছর আমরা নতুন ক্লাসে উঠি, এটাও আমাদের অভ্যাস। অভ্যাস বুঝালে কোন টেন্স হয়? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা একটা রুল পাচ্ছি। সেই রুলটা কি? কোনো বাক্যে যদি টাইম ওয়ার্ড হিসেবে অলওয়েজ, এভরিডে, সামটাইমস, ডেইলি, ইউজুয়ালি ইত্যাদি শব্দ থাকে এবং সেটি বর্তমান সময়ের কোনো অভ্যাস বা রুটিনকে বোঝায়, তাহলে সেখানে ভার্বটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অনুযায়ী হয়। তোমরা জানো আমি যেহেতু এখানে ইত্যাদি দিয়েছি, তার মানে এই অলওয়েজ থেকে ইউজুয়ালি পর্যন্ত যে 5টা শব্দ আমি লিখেছি এগুলো বাদ দিয়েও আরও শব্দ আছে, যেটা আমি অলরেডি লিখে দিয়েছি কিন্তু আগের স্লাইডে। তোমরা চাইলে আগের স্লাইডটায় ফিরে গিয়ে পজ করে ওই জায়গাটা থেকে শব্দগুলো খাতায় লিখে নেবে, ঠিক আছে? লিখে নেওয়া ভালো, তাহলে তোমার মনে রাখতে সুবিধা হবে। ওকে, এবার একটুখানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালীটা দেখে নিই। আমরা জানলাম যে ওই শব্দগুলো যদি থাকে তাহলে সেটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করব, কিন্তু হয়তো বা এর মধ্যে অনেকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী ভুলে গেছে, হতেই পারে। সেই জন্য আমি একটু দিয়ে রাখলাম। দেখো একটা উদাহরণ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, ইউ ওয়াচ মুভিজ সামটাইমস, তুমি মাঝে মাঝে মুভি দেখো। ইউ হচ্ছে সাবজেক্ট, ওয়াচ ভার্ব, কারণ এটা দিয়ে কাজ বোঝাচ্ছে, যে ওয়ার্ডটা দিয়ে কাজ বোঝায় সেটা হচ্ছে ভার্ব। আর কি দেখি, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যেটা পাচ্ছি সেটা অবজেক্ট। আর এই যে সামটাইমস হচ্ছে আমার টাইম ওয়ার্ড। টাইম ওয়ার্ডসের ব্যাপারটা হচ্ছে কিন্তু অপশনাল, এই জন্য আমি দেখো এটাকে কালো না করে একটু হালকা রং করে দিয়েছি, কারণ সবসময় যে টাইম ওয়ার্ডস থাকবেই তা না, কিন্তু যে শব্দগুলো এরকম টাইম ওয়ার্ডস থাকবে সেটা আমাদের জন্য কাজটা সহজ করে দেবে। আমরা খুব সহজে ডিসাইড করতে পারবো যে কোন টেন্সে আমরা এই ভার্বটাকে বসাবো। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা লক্ষণ হচ্ছে ভার্বের বেস ফর্ম ব্যবহার করা হয়। মানে এই ওয়াচটাকে তো অনেকভাবে আমরা বসাতে পারতাম, ওয়াচ, ওয়াচিং, ওয়াচড, ওয়াচড, কিন্তু আমরা সেটা না বসিয়ে একদম V1 বা ভার্বের বেস ফর্মটা বসিয়েছি। ওকে, তাহলে কয়েকটি এক্সাম্পল দেখে নিই। I usually spend or am spending or have spent my weekend in Dhaka. কোনটা হবে ভেবে বলো তো? 3 রকম অপশন আছে এখানে, তাই না? স্পেন্ড, অ্যাম স্পেন্ডিং, হ্যাভ স্পেন্ড। আমি একটু আগে কি বলে দিলাম? ইউজুয়ালি থাকলে আমরা কোন টেন্স দেই? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম, তাহলে স্পেন্ড। A kind-hearted person
always forgives, has forgiven, is forgiving others. একজন দয়ালু মানুষ, দয়ালু হৃদয়ের মানুষ সব সময় অন্যকে ক্ষমা করেন, করেছেন নাকি করছেন। যেহেতু অলওয়েজ আছে তার মানে অভ্যাস বোঝাচ্ছে, তাহলে আমরা কোনটা নিব? বেস ফর্মে আছে কিন্তু forgives. ওকে, good students have prepare or are preparing their lessons regularly হচ্ছে আমার টাইম ওয়ার্ড, আমি জানি রেগুলারলি থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে ভার্বের বেস ফর্ম হবে, দ্যাট ইজ প্রিপেয়ার, রাইট? সো এগুলো ছিল আমার রাইট আনসার। তোমরা এখান থেকে দেখে নিতে পারো এবং এটা লিখেও নিতে পারো। এবারে ভার্বের নতুন একটা ফর্ম শিখব। ওয়ার্ডগুলো দেখে নিই। টাইম ওয়ার্ডসগুলো হচ্ছে রাইট নাও, at this moment, now, at this time, day by day, gradually, currently. এই শব্দগুলো থাকলে আমরা কোন টেন্স ব্যবহার করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। শব্দগুলো মানে হচ্ছে এই মুহূর্তে, মানে এখন কিছু চলছে সেটা বোঝাচ্ছে। কারেন্টলি মানে বর্তমানে, সেটাও একই ব্যাপার বোঝাচ্ছে যে বর্তমানে হচ্ছে। গ্র্যাজুয়ালি ক্রমে, ক্রমান্বয়ে। ডে বাই ডে দিনে দিনে। আমরা অনেক সময় বলি না, দিনে দিনে জিনিসটা বেড়েই যাচ্ছে, দিনে দিনে জিনিসটা বাড়ছে, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, কোনো বাক্যে যদি টাইম ওয়ার্ড হিসেবে অ্যাট দিস মোমেন্ট, রাইট নাও, ডে বাই ডে, গ্র্যাজুয়ালি ইত্যাদি শব্দ থাকে এবং ভার্বের চলমান অবস্থা বুঝায়, তাহলে সেখানে ভার্বটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী হয়। ওকে, সাবজেক্ট থাকবে, একটা বি ভার্ব থাকবে। বি ভার্ব মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, আরো অনেকগুলো বি ভার্ব আছে, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসের বি ভার্ব হচ্ছে তিনটা, অ্যাম, ইজ, আর। কেমন? তাহলে সাবজেক্টের সাথে একটা বি ভার্ব থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে এবং অবজেক্ট থাকবে। অবজেক্ট কিন্তু যে সব সেন্টেন্সে থাকবে ব্যাপারটা এরকম না, কিন্তু আমরা সাধারণত এভাবেই শিখি শেখার সময়, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আর এই যে টাইম ওয়ার্ড, এটা হচ্ছে অপশনাল, কিন্তু রাইট ফর্ম অফ ভার্বসে এই টাইম ওয়ার্ডটা যদি দেওয়া থাকে তাহলে আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে, আমরা সাথে সাথে বুঝে যাবো অ্যাট দিস মোমেন্ট আছে, তার মানে আমরা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করব। ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে চলে যায়। এবার আমরা আরেকটা রুল শিখছি। এবার টাইম ওয়ার্ডস গুলো হচ্ছে রিসেন্টলি, অলরেডি, জাস্ট নাও, লেটলি, এভার, জাস্ট, ইয়েট। এগুলো যদি থাকে তাহলে কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কখন ব্যবহার করি? কোনো বাক্যে যদি টাইম ওয়ার্ড হিসেবে রিসেন্টলি, জাস্ট নাও, অলরেডি ইত্যাদি শব্দ থাকে এবং ভার্ব দ্বারা কোনো কাজ মাত্রই শেষ হয়েছে এবং সেই কাজের রেশ এখনো রয়েছে বুঝায়, তাহলে সেখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালীটা একটু দেখে নিই। সেন্টেন্সটায় বলা হচ্ছে ইউ হ্যাভ ওয়াচড আ মুভি জাস্ট নাও। তুমি মাত্র বা এই মাত্রই একটা মুভি দেখেছ। ইউ এর সঙ্গে হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব। আমরা দেখতে পাচ্ছি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে V3 বসেছে আর সাথে একটা অবজেক্ট আছে। এখানে টাইম ওয়ার্ড হচ্ছে জাস্ট নাও। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের লক্ষণটা দেখে নিই। অক্সিলারি ভার্বের জায়গায় হ্যাভ হ্যাজ বসে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হয়, যেমন ওয়াচ। এবারে আমরা চতুর্থ টেকনিকটি শিখব। আমাদের এবারকার টাইম ওয়ার্ডস হচ্ছে ফর এবং সিন্স। ফর বা সিন্স থাকলে কোন টেন্স ব্যবহার করব? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফর বা সিন্স থাকলে আমরা পারফেক্ট কন্টিনিউয়াসে যাব। আর আজকে আমরা প্রেজেন্টের কথা বারবার বলছি সবগুলো নিয়মের ক্ষেত্রে, কারণ আমরা মূলত আজকে প্রেজেন্ট নিয়ে কাজ করছি, তাই আমরা বলছি যে ফর এবং সিন্স থাকলে, ফর বা সিন্স থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। ব্যাখ্যাটা দেখে নিই। টাইম ওয়ার্ড হিসেবে ফর, সিন্স ইত্যাদি শব্দ যদি থাকে এবং কোনো কাজ শুরু হয়ে এখন পর্যন্ত চলছে বোঝায়, তাহলে সেখানে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ব্যবহার করা হয় এবং মূল ভার্বের সাথে আইএনজি ব্যবহার করা হয়।
এবারে দেখে নিই গঠন প্রণালীটা। সেন্টেন্সটা কি, ইউ হ্যাভ বিন পেইন্টিং পিকচার সিন্স মর্নিং। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে অক্সিলারি ভার্বের জায়গায় হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসে, মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়। শুরু করব। তো টেকনিক 5-এ কি লেখা আছে আমরা দেখি। কোনো বাক্যে যদি টাইম ওয়ার্ড হিসেবে ইয়েস্টারডে, এগো, লং, সিন্স, লাস্ট নাইট ইত্যাদি শব্দ থাকে অথবা কোনো সালের উল্লেখ থাকে, তাহলে ভার্বের পাস্ট ফর্ম হয় এবং পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালীটা দেখি আমরা। শি লেফট হোম লাস্ট নাইট, এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, কিন্তু ভার্বের সেটা কোন রূপ? এটা হচ্ছে ভার্বের দ্বিতীয় রূপ, অর্থাৎ একটা ভার্ব নিই আমরা, গো, ওয়েন্ট, গন। গো হচ্ছে বেস ফর্ম বা V1, ওয়েন্ট হচ্ছে V2 ভার্বের দ্বিতীয় রূপ, আর গন হচ্ছে পাস্ট পার্টিসিপল বা V3। তো এখানে আমরা কি নিয়েছি? আমরা এখানে লেফট নিয়েছি, যেটা লিভের দ্বিতীয় রূপ। লিভ হচ্ছে বেস ভার্ব, লিভ মানে চলে যাওয়া বা ত্যাগ করা। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের লক্ষণ হচ্ছে ভার্বের দ্বিতীয় রূপ অর্থাৎ V2 ব্যবহার করা হয়। ওকে, কোনো সালও থাকতে পারতো, এখানে ধরো শি লেফট হোম ইন 2001, মানে 2001 সালে সে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, এরকমও থাকতে পারতো। তো ওই যে এখানে আমি বলেছি কোনো সালের উল্লেখ থাকলে আমরা সেটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে করব। ওকে, টেকনিক 6, কোনো বাক্যে যদি ভবিষ্যৎকাল বোঝানো হয়, ভবিষ্যৎ সম্পর্কে কোনো ইচ্ছে বা বিশ্বাস বোঝানো হয়, তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে শ্যাল বা উইল হয়, মূল ভার্বের বেস ফর্ম হয় এবং ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী ও উদাহরণ। শি উইল সেন্ড মি মেসেজ। আচ্ছা, এখানে কি কি আছে? সাবজেক্ট আছে, অক্সিলারি ভার্ব হিসেবে উইল আছে, ভার্বের বেস ফর্ম আছে, আর তারপরে অবজেক্ট। অবজেক্ট এখানে দুটো আছে, ডিরেক্ট, ইনডিরেক্ট, সেটা আমরা আরেকদিন আলোচনা করব। আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, তাই আমরা এটা নিয়ে কথা বলবো। ফিউচার ইনডিফিনিট টেন্সের লক্ষণ হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে শ্যাল বা উইল ব্যবহার করা হয়, মূল ভার্বের বেস ফর্ম ব্যবহার করা হয় এবং ভবিষ্যতের অর্থ প্রকাশ করে। আচ্ছা, টেকনিক 7, কোনো বাক্যে যদি সার্টেনলি, শিওরলি, আই এম শিওর, আই সাপোজ, পারহ্যাপস, আই থিঙ্ক, আই ডাউট, আই হোপ, আই ওয়ান্ডার, প্রবাবলি, আই এম হোপফুল ধরনের অভিব্যক্তি থাকে, তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। উদাহরণ হিসেবে বলা আছে, মাই ফ্যামিলি মেম্বার্স আর শিওর আই ব্র্যাকেটে সিকিউর GPA 5 ইন দ্য এক্সামিনেশন। তার মানে পরীক্ষায় এরকম ভাবে আসতে পারে জিনিসটা, ভার্বটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিল, তাহলে আমি কিভাবে লিখব? মাই ফ্যামিলি মেম্বার্স আর শিওর আই শ্যাল সিকিউর, আমি এই সিকিউরটার সাথে শ্যাল লাগিয়ে দিলাম, এটা আমার ফিউচার ইনডেফিনিট টেন্স হয়ে গেল। তাহলে বাকিটা সব একই থাকলো, আমার কাজ শুধু কিন্তু এই রাইট ফর্ম অফ ভার্বস টুকু নিয়ে। আরো একটা উদাহরণ দেওয়া আছে, দেখে নিই। সার্টেনলি শারিয়ার শাইন ইন লাইফ, কি হবে? সার্টেনলি শারিয়ার উইল শাইন ইন লাইফ, কারণ আমরা শিখেছি কি যে এই শব্দগুলো যদি থাকে, এই যে সার্টেনলি থেকে আই এম হোপফুল পর্যন্ত অনেকগুলো শব্দ দেওয়া আছে যেগুলো দিয়ে আশা প্রকাশ করা হয়, তাহলে আমরা কি করব? আমরা এরকম ভাবে একটা ফিউচার ইনডিফিনিট টেন্সে সেই সেন্টেন্সটাকে লিখে ফেলবো। ওয়ার্ডগুলো দেয়াই আছে, এই ওয়ার্ডগুলো থাকলে আমরা নিশ্চিন্তে সেটাকে ফিউচার ইনডিফিনিটের ফর্মে করব। এবং ফর্মটা তোমরা বুঝতেই পারছো, আগেকার দুটোতে ফর্ম যেহেতু ভেঙে দেখানো হয়েছে, তোমরা ডেফিনেটলি বুঝতে পারবে যে এখানে এ ধরনের একটা টাইম ওয়ার্ড থাকবে, সাবজেক্ট থাকবে, শ্যাল বা উইল থাকবে, তার সাথে ভার্বের বেস ফর্ম। ওকে, নেক্সট টেকনিক, টেকনিক 8, কোনো বাক্যে যদি কোনো ঘটনা নিকট ভবিষ্যতে কখন ঘটবে তার নির্দিষ্ট সময় উল্লেখ থাকে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয় ফর শিডিউলড ইভেন্টস, যেটাতে শিডিউলটা করা আছে অলরেডি আগে থেকে। উদাহরণ দেখলেই বুঝতে পারবে জিনিসটা। দ্য ট্রেন, ভার্বটা হচ্ছে অ্যারাইভ, অ্যাট 10:30 ইন দ্য মর্নিং, মানে সকাল 10:30টায় ট্রেন আসে নাকি আসবে, বাংলায় কিন্তু আমরা আসবেই বলবো, যে সকাল 10:30টায় ট্রেন আসবে। কিন্তু ইংরেজিতে অর্থটা আসবেই প্রকাশ করবে, কিন্তু ওরা এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে যেটা লেখে সেটা হচ্ছে ওরা উইল অ্যারাইভ না লিখে ওরা লিখবে অ্যারাইভস। তাহলে তোমার মনে হতে পারে যে এটা তো
প্রেজেন্ট ইনডেফিনিটে চলে গেল, হ্যাঁ ডেফিনেটলি প্রেজেন্ট ইনডেফিনিটে চলে গেল, কিন্তু অর্থটা কিন্তু ফিউচারই থাকলো। তো এই ধরনের কাজ তারা কখন করে, যখন কোনো একটা শিডিউল বোঝানো হয় যে এই ধরনের শিডিউল করাই আছে। 10:30টায় এই ট্রেন কিন্তু সবসময় একটা শিডিউল মেনে চলে, হ্যাঁ শিডিউল মেনেও সে দেরি করে সেটা আলাদা কথা, কিন্তু যারা দায়িত্বরত কর্মকর্তা তারা কিন্তু শিডিউলটা ঠিকই করে রাখেন। যেহেতু এটা শিডিউলের ঘটনা, প্রতিনিয়তই জিনিসটা ঘটছে বা রুটিন করা হয়েছে যে এই সময়ে এটা ঘটবে, তাই তুমি এই জিনিসটাকে ফিউচার অর্থ প্রকাশ করবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন দিয়ে। আরো একটা উদাহরণ দেখলে জিনিসটা ক্লিয়ার হবে। দ্য এক্সামিনেশন, ব্র্যাকেটে লেখা আছে স্টার্ট অ্যাট 10 AM টুমরো, আগামীকাল সকাল 10টায় পরীক্ষা শুরু হবে। এ হচ্ছে আমার বাংলা মিনিংটা। তার মানে আমি ভবিষ্যতের অর্থে প্রকাশ করছি, কিন্তু আমার গঠনগত দিকটা আমি কিভাবে করতে পারি এটা, দ্য এক্সামিনেশন স্টার্টস অ্যাট 10 AM টুমরো। এভাবে ইংরেজিতে লিখবে। যখন স্পেসিফিক নির্দিষ্ট একটা সময় দিয়ে দেবে তখন উইল স্টার্ট না লিখে তারা স্টার্টস লিখতে পারে, লিখবে। ঠিক আছে, আচ্ছা আমরা এবার নেক্সট টেকনিকে যাই। নেক্সট টেকনিক হচ্ছে 9 নম্বর টেকনিক। কোনো বাক্যে যদি ভবিষ্যৎকালের জন্য কোনো পরিকল্পনা বোঝানো হয় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়, কিন্তু অর্থটা ফিউচার ইনডেফিনিট টেন্সেরই হয়। এর আগে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন দেখলাম, অর্থ ছিল ফিউচারের। এবারও আবার দেখছি অর্থ ফিউচারের, কিন্তু এবার গঠনটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। কিরকম, এটা কিন্তু তুমি বাংলাতেও বলো, আমি যেই জিনিসটা বাংলা করে বুঝিয়ে দেবো তোমরা বুঝবে যে এটা কিন্তু খুব একটা আনইউজুয়াল না। এরকম কথা আমরা নিজেরাও বাংলায় বলি। ইজ শি ডুইং এনিথিং অন দ্য উইকেন্ড? উইকেন্ডে, উইকেন্ড মানে সপ্তাহের শেষে, যে ছুটির যে দুটো দিন আমরা পাই, শুক্র শনি, আমাদের দেশে আমরা শুক্র শনিকে বৃহস্পতিবার সন্ধ্যাবেলা থেকে শুক্র শনি পর্যন্ত এই সময়টাকে আমরা উইকেন্ড বুঝি। বিদেশে যারা রবিবারে ছুটি কাটায় ওরা শুক্রবারের সন্ধ্যা থেকে রবিবার পর্যন্ত এই সময়টাকে উইকেন্ড মনে করে, সপ্তাহ শেষ। তো এখানে বলছে যে উইকেন্ডে সে কি কিছু করছে, এর মানে হচ্ছে উইকেন্ডে কি কিছু করবে সে। পরের সেন্টেন্সটা দেখো, উই আর ওয়াচিং আ মুভি টুমরো, আগামীকাল আমরা একটা মুভি দেখছি। মানে হচ্ছে আমরা আগামীকাল একটা মুভি দেখবো, কিন্তু সেটাকে আমরা বলছি কি যে আগামীকাল কিন্তু আমরা একটা মুভি দেখছি। এরকম কথা কিন্তু আমরা প্রায়ই বলি বন্ধুদেরকে যে কাল কিন্তু দেখা হচ্ছে, কাল কিন্তু আমরা এটা করছি, ঠিক আছে, এরকম কিন্তু আমরা বলি যখন এই ধরনের কোনো পরিকল্পনা করি। যেমন ধরো প্রতি বিশ্বকাপে যারা আর্জেন্টিনার সাপোর্টার তারা কি মনে করে যে এবার আর্জেন্টিনা বিশ্বকাপ পেতে যাচ্ছে, আর্জেন্টিনা এবার বিশ্বকাপ পাচ্ছে, এভাবে কিন্তু অনেকে বলে কথাটা, তাই না? এর মানে কি আর্জেন্টিনা বিশ্বকাপ পাবে, পাচ্ছে, পাচ্ছে আমি বলছি পাচ্ছে, কিন্তু আমি বুঝাচ্ছি ভবিষ্যৎ মানে পাবে। তাই অনেক সময় আমরা এরকম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার ব্যবহার করে ফিউচারের অর্থ প্রকাশ করি। ঠিক আছে, তো এটা আমরা বাংলাতেও করি, ইংরেজিতেও করি, তাই সেটা তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। টেকনিক 10, কোনো বাক্যে যদি ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইমের সঙ্গে কোনো একটা সাবজেক্ট থাকে এবং অতীত নির্দেশক কোনো ওয়ার্ড, যেমন লাস্ট নাইট, লং সিন্স, ইয়েস্টারডে, অথবা একটা সাবজেক্টের সাথে ফ্যান্সি থাকে, তাহলে ভার্বের পাস্ট ফর্ম হয়। মানে ওই পাস্ট ইনডিফিনিট টেন্সের যে নিয়মটা এর আগে দেখিয়েছি সেই নিয়মটাই আরেকটু স্পেসিফিক করে বলা আছে যে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম এই জাতীয় শব্দ যদি থাকে, তারপর ফ্যান্সি এই শব্দটা যদি থাকে, তাহলে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটাই ব্যবহার করি। যেমন ইট ইজ টাইম ইউ লিভ দ্য প্লেস। এইখানে ব্র্যাকেটে তোমাকে পরীক্ষায় দিলে এভাবে দেবে, ব্র্যাকেটের মধ্যে ভার্বটা লিখে দেবে, তখন তুমি কি করবে, এই যে তুমি ইট ইজ টাইম দেখেছো এতেই তুমি বুঝে ফেলবে যে এই সাবজেক্টটার পরে এবার এই ভার্বটার V2 বসাতে হবে। পাস্ট ইনডিফিনিট টেন্সে তো আমরা তাই করি, V2 বসাই। তাহলে ইট ইজ টাইম ইউ লেফট দ্য প্লেস। আবার দেখো এই যে আর একটা উদাহরণ দেওয়া হয়েছিল না, অথবা সাবজেক্ট প্লাস ফ্যান্সি থাকে, আই ফ্যান্সি আই টার্ন আ ট্রাইফল পেল, মানে আমি একটু ফ্যাকাশে হয়ে গেলাম, আমার মনে হলো যে আমি একটু ফ্যাকাশে হয়ে গেলাম। তারপরে এই টার্ন, ব্র্যাকেটের মধ্যে টার্ন আছে, এই টার্নটা নিয়ে আমার কাজ করতে হবে। তো আমি তো শিখেই ফেলেছি যে সাবজেক্ট প্লাস ফ্যান্সি থাকলে আমি টার্নের সাথে মানে টার্নটাকে আমি V2 দেবো। তো টার্নের V2 কি, টার্নের টার্ন তো একটা ভার্ব, টার্নের ভার্বের দ্বিতীয় রূপটা হচ্ছে কি টার্নড, তাহলে আমি দিয়ে দিলাম আই ফ্যান্সি আই টার্নড আ ট্রাইফল পেল। ঠিক আছে, আজকের মতো
যে কয়টা নিয়ম আমি শেখাতে চেয়েছিলাম আজকে সেগুলো শেখালাম। এবার আমরা হোমওয়ার্কে চলে যাব। এবারে আমরা দেখে নেব কি কি হোমওয়ার্ক আছে আমাদের আজকে। 4টা সেন্টেন্স দেয়া আছে এবং দেখো এই 4টা সেন্টেন্স সলভ করার জন্য তোমাদের যে রুলগুলো জানতে হবে, যে টেকনিকগুলো জানতে হবে, সেই টেকনিকগুলো আমি অলরেডি আজকের ক্লাসের মধ্যে শিখিয়ে রেখেছি। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পুরো ক্লাসটি যদি দেখে থাকো তাহলে ধন্যবাদ এবং শুভকামনা। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে।